শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে আপনাদের সাথে প্রতিদিনের মতো সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেওয়ার চেষ্টা করব সারাদিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। আজ শনিবার 28 কার্তিক 1429 বঙ্গাব্দ 12 নভেম্বর 2022 খ্রিস্টাব্দ। প্রথমেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা নির্বাচিত কিছু সংবাদের শিরোনাম। সিলেটে বিএনপির গণসমাবেশ 6 উপকমিটির দায়িত্বে রয়েছেন যারা। প্রধানমন্ত্রীর উদ্বোধন করা সেতুর নাম ফলকে শিবির করার দাওয়াত। সিলেটে লক্ষাধিক মুসল্লির মাধ্যমে ইজতেমা করবে আঞ্জুমানে হেফাজতে ইসলাম। ঢাকা আশুলিয়া প্রাইভেট এক্সপ্রেস লিমিটেডের নির্মাণ কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। প্রতিদিন 2 থেকে 3 কিলো গালি খায় নরেন্দ্র মোদী এবং বিশ্বকাপের আগে যা বললেন নেইমার। এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা নির্বাচিত কিছু সংবাদের শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। সিলেটে বিএনপির গণসমাবেশ সফলে 6টি উপকমিটি গঠন করা হয়েছে। বিভাগীয় এই গণসমাবেশ সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে এসব কমিটির আহ্বায়ক এবং সদস্যদের দায়িত্ব অনুযায়ী কাজ করবেন। খালেদা জিয়ার মুক্তির দাবি এবং নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে 19 নভেম্বর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে গণসমাবেশের আয়োজন করতে যাচ্ছে বিএনপি। এই উপলক্ষে কয়েক সপ্তাহ ধরে বিভাগ জুড়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে ব্যাপক প্রচারণা চালাচ্ছে জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ। প্রস্তুতির ধারাবাহিকতায় এবারের সমাবেশে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করতে 6টি উপকমিটি গঠন করা হয়েছে। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানিয়েছেন, আবাসন ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে। ব্যবস্থাপনা ও শৃঙ্খল কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। প্রচার ও মিডিয়া কমিটির আহ্বায়ক করা হয়েছে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীকে। অভ্যর্থনা কমিটির আহ্বায়ক মহানগর বিএনপির আব্দুল কাইয়ুম জালালী এবং মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসেনকে করা হয়েছে আপ্যায়ন কমিটির আহ্বায়ক। সিলেটের ফেঞ্চগঞ্জের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করা একটি সেতুর নাম ফলকে এসব শিবির করে লেখা হয়েছে। এ নিয়ে স্থানীয় রাজনীতিবিদদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। কে প্রধানমন্ত্রীর নাম ফলকে এমন কাজ করলো তা নিয়ে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা। সড়কে আগুন জ্বালিয়ে জড়িতদের গ্রেফতার এবং বিচারের দাবি জানিয়েছেন তারা। জানা যায় 2001 সালে প্রয়াত সাংসদ মাহমুদুজ্জামান চৌধুরীর প্রচেষ্টায় ফেঞ্চগঞ্জের সেতুর ভিত্তিপ্রস্তর নির্মাণ এবং কাজের শুভ উদ্বোধন করা হয়েছিল। এই সংক্রান্ত একটি নাম ফলক বসানো হয়। 1 ফেব্রুয়ারি 2001 সালে স্থাপিত এই সেতুর ভিত্তিপ্রস্তর নির্মাণ কাজের উদ্বোধনের নাম ফলকে লেখা আছে তৎকালীন প্রধানমন্ত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এতদিন ধরে চলে গেলেও গতকাল শুক্রবার কোন এক সময় কে বা কারা শিবির করার আহ্বান জানিয়ে এসব শিবির করে লিখে রেখেছে। বিষয়টি শুক্রবার বিকেলের দিকে স্থানীয় রাজনীতিবিদদের নজরে আসে এবং শুরু হয় উপজেলা জুড়ে তোলপাড়। তাৎক্ষণিকভাবে সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে এসে মহাসড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ এবং বিক্ষোভ করেন। সিলেটে আগামী 17 এবং 18 নভেম্বর আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে 2 দিন ব্যাপী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। ধর্মীয় এই সংগঠনের 77 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ইজতেমা সফলে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ শাইখ ইসলাম আল্লামা লুৎফুর রহমান প্রতিষ্ঠিত অরাজনৈতিক সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলামের বাংলাদেশে ইজতেমায় লক্ষাধিক মুসল্লির আগমন ঘটবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা। 2 দিনব্যাপী অনুষ্ঠিত এই ইজতেমায় দেশ বিদেশের প্রখ্যাত মুরব্বী আলেম এবং দিনদাররা অংশগ্রহণ করবেন এবং দক্ষিণ সুরমার পাইকারচর সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে 17 নভেম্বর ফজরের নামাজের পরপরই শুরু হবে এই ইজতেমা। পরদিন 18 নভেম্বর বাদ জমা সংগঠনের আমির মুফতি মাওলানা মোহাম্মদ রশিদুর রহমান বর্ণফির মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমাটি এবং শনিবার 12 নভেম্বর বেলা 2:30টায় সিলেট জেলা প্রেস ক্লাব সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা সাব্বির আহমদ। সংবাদ সম্মেলনে মাওলানা সাব্বির আহমদ আরো বলেছেন, প্রতিষ্ঠাকাল থেকে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের নিজের লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচির আলোকে বহুমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে দেশের পাশাপাশি বিদেশেও সংগঠনের কার্যক্রম চালু রয়েছে এবং দেশকে সোনার বাংলায় রূপান্তরিত করতে সোনার মানুষ করতে কাজ করে যাচ্ছে এই সংগঠনটি। চলে যাব পরবর্তী সংবাদে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। 24 কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়েতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে নবীনগর চন্দ্রা মহাসড়কের আব্দুল্লাহপুর আশুলিয়া বাইপাস এবং ইপিজেডকে যুক্ত করা হয়েছে। গত সেপ্টেম্বরের শুরুতে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের জন্য খসড়া ঋণ চুক্তির অনুমোদন দেন প্রধানমন্ত্রী।
চীনা এক্সিম ব্যাংক এক্সপ্রেসওয়ে প্রকল্পের জন্য $1.2 বিলিয়ন বা 10,226.53 কোটি টাকা ঋণের অনুমোদন দিয়েছিল। মোট 16,901 কোটি টাকার প্রকল্প ব্যয়ে 65% দেবে চীন এবং এই এক্সপ্রেসওয়ে ব্যবহারের জন্য যানবাহনগুলোকে টোল দিতে হবে। যদি বিরোধীরা গালি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, তাতে বিন্দুমাত্র আপত্তি নেই তার দল বিজেপিকে গালি দিলেও। মোদী বলেছেন তিনি কখনো ক্লান্ত হন না, কারণ তিনি প্রতিদিন 2 থেকে 3 কিলোগ্রাম গালি খেয়ে থাকেন। কিন্তু তার প্রতি সৃষ্টিকর্তার এমন আশীর্বাদ যেটি গালি তার ভিতরে গিয়ে পুষ্টিতে রূপান্তরিত হয়। আজ তেলেঙ্গানায় দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে এমনটাই জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তথা ভারত রাষ্ট্র সমিতিকে নেতা শেখরচন্দ্র রাওয়ের নাম করে খোঁচা দিয়ে তিনি এসব কথা বলেন। চলে যাব আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে। আলোচনা সমালোচনা ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারকে নিয়ে দুটোই চলে আসছে সমান তালে। তবে নেইমার যে প্রতিভাবান সে কথা সবাই স্বীকার করেন, কিন্তু ফুটবল ইতিহাসে নেইমারের নাম লেখা হয়ে গেছে কিনা সে নিয়ে রয়েছে বিস্তর আলাপ। তবে নেইমার মনে করেন ফুটবল ইতিহাসে তার নাম খোদাই করা হয়ে গিয়েছে। এক সাক্ষাৎকারে নেইমার নিজেকে ইতিহাসবিদ্ধ ফুটবলার হিসেবে উল্লেখ করেন এবং বলেন, আমি আনন্দে থাকা মানুষ, নিজেকে নিয়ে কথা বলতে পছন্দ করি না। নিজেকে সেরা বলতেও তিনি পছন্দ করেন না। তিনি ফুটবল খেলতে পছন্দ করেন এবং জিততে পছন্দ করেন। নেইমারের মতো তাকে নিয়ে যারা সমালোচনা করেন তারা সবকিছু না জেনেই করেন, কারণ তিনি কি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন সে কথা কেউ জানে না। তার কষ্ট আজ করতে পারা মানুষের সংখ্যাও খুব কম বলেও উল্লেখ করেছেন নেইমার। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ সারাদিনের খবর। সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।